এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি কোনোভাবেই 148-এ পৌঁছতে পারছে না। দলের সমীক্ষায় 100 থেকে 120 আসনের ইঙ্গিত। ম্যাজিক ফিগার থেকে পিছিয়ে পড়ছে বিজেপি। তাদের নিজেদের দলের যে সমীক্ষা, সেই দলের সমীক্ষাতেই কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি ম্যাজিক ফিগার 148-এ পৌঁছতে পারছে না। 100 থেকে 120-র মধ্যে আটকে যাওয়ার ইঙ্গিত। দলের অন্দরের যে সমীক্ষা, তাতে কিন্তু এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, ইতিমধ্যেই বেশ কয়েকটি সমীক্ষাতে দেখা যাচ্ছে যে বিজেপি তৃণমূল কোথাও কেউ দেখাচ্ছে নেক টু নেক ফাইট হবে, কেউ বলছে বিজেপি এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের দল অন্দরের যে সমীক্ষা, তাতে তো 148-এ পেরোতে পারছে না, যা অন্তত আমরা খবর পাচ্ছি। আর কি ডিটেল পাওয়া যাচ্ছে বিষয়? দেখো, তোমাকে বলি যে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে বিজেপির যে সমীক্ষা এসছিল, সর্বভারতীয় স্তরে বিজেপির যারা সমীক্ষা করে থাকে, তাতে এসছিল 135 থেকে 150টা আসন বিজেপি পেতে পারে। কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর প্রচার যখন নেমেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির কাছে যে সমীক্ষা এসছে, তাতে দেখা যাচ্ছে 100 থেকে 120-তে বিজেপি পৌঁছতে পারে। যদিও এখনও ইলেকশন বাকি আছে, প্রচারও বাকি আছে। ফলে এই যে 100 থেকে 120টা পৌঁছতে পারে বিজেপি, এই যে 28টা আসনের শর্ট পড়ছে, এইটা কেন্দ্রীয় নেতৃত্বকে কিন্তু ভাবাচ্ছে। অর্থাৎ দুটো সমীক্ষার, মানে দু ধরনের সমীক্ষার যে ইঙ্গিত, কোনোটায় 135 থেকে 150 এবং পরবর্তী ক্ষেত্রে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়া থেকে 100 থেকে 120, এই যে পার্থক্যটা হচ্ছে, এইটাতে কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না কেন্দ্রীয় নেতৃত্ব। তুমিও দেখেছো যে অমিত শাহ নিজে কলকাতায় খুব শর্ট টাইমে দুদিন সফর করে গেলেন এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম বোধহয় যে অমিত শাহর মতন একজন ব্যক্তিত্ব নমিনেশন জমা দেওয়ার ক্ষেত্রে উপস্থিত থাকলেন। ফলে সবটা মিলিয়ে বুঝতে পারছো গুরুত্বটা বিজেপির কাছে কী ধরনের। আমাদের কাছে যেটা খবর, সেটা হচ্ছে যে অমিত শাহর পরিষ্কার ইঙ্গিত সরকার গঠন করতে হবে। এবার সরকার গঠন করতে গেলে যে দরকার ম্যাজিক ফিগার, ফলে একটা গোপন নির্দেশ আমরা জানতে পারছি যে শাসক দল থেকে অন্য দল যারা জয়ী হতে পারে, এই রকম বিধায়কের ওপর নজর রাখার ইঙ্গিত দিয়েছেন অমিত শাহ তার কোর কমিটিকে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এখন থেকেই বিজেপি প্রস্তুত নিচ্ছে সরকার গড়তে গেলে যদি কোনো অংশে কম পড়ে বিধায়ক সংখ্যা, সেক্ষেত্রে কেনা বেচার মাধ্যমে বিজেপি এগোতে চাইছে, যা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে বিরলতম ঘটনা ঘটতে পারে বলতে পারো। এত বছর কিন্তু পশ্চিমবঙ্গে এ জিনিস হয়নি। ফলে এইটা হচ্ছে মূল বিষয়, যে সংখ্যা কম পড়লেও বিজেপি সরকার গঠনের প্রক্রিয়ায় থাকবে এবং তার জন্য যা যা করতে হয়, দরকার হলে অন্য দলের বিধায়ক নিয়ে তারা সেই কাজ করবে। এই ইঙ্গিতটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। ফলে বুঝতেই পারছ যে প্রধানমন্ত্রীর সফরও যেমনি বাড়িয়ে দেওয়া হয়েছে, অমিত শাহ নিজে বলে গেছেন যে তিনি বেশ কিছুদিন এই রাজ্যে পড়ে থাকবেন। সবটাই কিন্তু এই 100 থেকে 120-র যে ম্যাজিক যে ফিগার, সেটাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতৃত্বের ভাবনা বলতে পারো। এবং সেই ভাবনার মাথার মূলে রয়েছেন কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। ফলে বুঝতেই পারছো যে সরকার গঠন করতে হবে এই রাজ্যে, এই পথে এগোচ্ছে বিজেপি। তার জন্য যা যা করার দরকার, প্রয়োজনে অন্য দলের জয়ী বিধায়কে থাবা বসানো, সেটাও করতে তারা পিছপা হবে না। এটাই বিজেপির সূত্রে আমাদের কাছে খবরটা এসছে। অর্থাৎ যা আমরা এতদিন অন্যান্য রাজ্যগুলোতে দেখেছিলাম, এবং এই কাউন্টিং এর পরে হয়তো এ রাজ্যে ওই রিসর্ট পলিটিক্সটাও দেখা যেতে পারে। হ্যাঁ, বাংলার স্বাধীনতার পর বাংলায় কিন্তু কোনোদিন এই চিত্র দেখা যায়নি। মানে এই চিত্র হবেই 26-এ আমি বলছি না, কিন্তু যদি হয় সেটা কিন্তু বিজেপির হাত ধরে এই বঙ্গে এই জিনিস আসবে। আমরা দেখেছি এখন যে 2021-এর
যে সরকার ছিল তারা একটা চেষ্টা করেছিল বিরোধী শূন্য করে দেওয়া, কংগ্রেসের যিনি জিতেছিলেন তাকে নিয়ে নেওয়া, বিজেপি থেকে বেশ কিছু বিধায়ককে নিয়ে নেওয়া, এবং যে আইন আছে দলত্যাগ বিরোধী আইনে শাস্তি দেওয়া, সেই শাস্তিও তারা দিতে পারেননি। বহু জায়গায় স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং তৃণমূলের সমালোচনা উঠেছিল বারবার। কিন্তু সেই পথকে আরও কিছুটা এগিয়ে গিয়ে বিজেপি অন্যরকম ভাবছে, যে সরাসরি কিনে নেওয়া, অর্থ দিয়ে কিনে নেওয়া, সরকার গড়তে গেলে যা দরকার, যা আমরা মহারাষ্ট্রে দেখেছি, এই পথে কিন্তু বিজেপি হাঁটতে চাইছে, সেরকমই খবর আমরা জানতে পারছি। একদমই, অনেক ধন্যবাদ অঞ্জন দা। আপাতত কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।